ফ্রেডরিক নিটশে, বিখ্যাত জার্মান দার্শনিক, তার একটা কথা আছে, বিপজ্জনকভাবে বাঁচো। আর এই কথাটা প্রায়ই বেশিরভাগ সময় আমরা ভুল বুঝি। কথাটা শুনলেই মনে হয় উনি বুঝি কোনো শারীরিক ঝুঁকির কথা বলছেন। আসুন আজের আসল অর্থটা খুঁজে বের করা যাক। তার বই দ্য গে সায়েন্স উনি লিখেছেন, আমার কথা বিশ্বাস করুন, অস্তিত্ব থেকে সবচেয়ে বেশি ফলপ্রসূতা এবং সবচেয়ে বেশি আনন্দ আহরণের গোপন রহস্য হল বিপজ্জনকভাবে বাঁচা। তো নিচ্ছে বলছেন, জীবনের আসল মজা পেতে হলে এই ঝুঁকিটাকেই আপন করে নিতে হবে। তার মানে কি, এটাই একটা পরিপূর্ণ জীবনের চাবিকাঠি। কিন্তু এই বিপজ্জনকভাবে বাঁচা এর আসল মানেটা কি? শুধু আক্ষরিক অর্থে নিলে তো হবে না, তাই না? এর পেছনে নিশ্চয়ই আরও গভীর কিছু আছে। চলুন সেটাই একটু খুঁজে দেখি। শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, নিটশের এই বিপজ্জনক ধারণাটার মানে কিন্তু একদমই শারীরিক ঝুঁকে নেওয়া বা বেপরোয়া হয়ে যাওয়া নয়, বরং এটা এক বিশেষ ধরনের বৌদ্ধিক আর অস্তিত্বের সাহসের কথা বলে। নিজের কমফর্ট জোন বা স্বাচ্ছন্দ্যের গণ্ডি পেরিয়ে যাওয়ার সাহস। উনি বলছেন, ভিসুভিয়াসের ঢালে তোমাদের শহর গড়ে তোলো। ভাবুন তো একবার, ভিসুভিয়াস যে আগ্নেয়গিরি পম্পেই শহরটাকে ধ্বংস করে দিয়েছিল, তার ঢালে শহর গড়তে বলছেন নিচ্ছে। মানেটা কি? মানে হলো ওই নিরাপদ আরামের জীবনটাকে বাতিল করে দাও, ঝুঁকিকে ভালোবাসো, কারণ ওখানেই আসল সৃজনশীলতা, আসল বৃদ্ধি লুকিয়ে আছে। আবার বলছেন, তোমাদের জাহাজ অজানা সমুদ্রে পাঠাও। এর সোজা মানে হল, যা জানি তার মধ্যেই আটকে থেকো না, অজানার জন্য একটা ক্ষুধা তৈরি করো। নিজের জ্ঞানের সীমানাটাকে সবসময় ধাক্কা দাও, নতুন পথে যাও। আর এরপর আসছে সবচেয়ে ধাক্কা দেওয়ার মতো কথাটা, নিজের সমকক্ষদের সাথে এবং নিজেদের সাথে যুদ্ধে লিপ্ত থাকো। এর মানে কিন্তু মারামারি করা না। এর মানে হলো তোমার দল, তোমার সমাজ, এমনকি তোমার নিজের ভেতরে যে বিশ্বাসগুলো একদম গেঁথে গেছে, সেগুলোকে প্রশ্ন করতে কখনো থেমো না। এটা একটা না থামা লড়াই নিজের সাথে। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? বিপজ্জনকভাবে বাঁচার মানে হল চিন্তার জগতে সাহসী হওয়া, কোনো কিছু না বুঝে না জেনে শুধু শুনেই মেনে না নেওয়া, বরং কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি হওয়া, আর নিজের ভেতরের আর বাইরের দেয়ালগুলোকে চ্যালেঞ্জ করা। বেশ, শুনতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এই বিপজ্জনকভাবে বাঁচার পথে সবচেয়ে বড় বাধাটা কি? নিৎসের মতে সেই বাধাটা হল দল। ওই যে আমরা একটা দলের অংশ হতে চাই, সেই টানটাই সবচেয়ে বড় বাধা, কারণ দল প্রায়শই অযৌক্তিক হয়ে ওঠে। তার বই বিয়ন্ড গুড অ্যান্ড ইভিলে নিৎসে একটা অসাধারণ কথা বলেছেন, একজনের মধ্যে পাগলামি খুব কমই দেখা যায়, কিন্তু দল, পার্টি, জাতি আর যুগে যুগে এটাই নিয়ম। কি অদ্ভুত একটা প্যারাডক্স, তাই না? ভাবুন তো, একজন মানুষ হয়তো খুব যুক্তিবাদী, কিন্তু তারা যখনই একটা দলের অংশ হয় তখনই কেমন যেন অযৌক্তিক আচরণ করতে শুরু করে। এ ব্যাপারটা বুঝতে হলে আসুন স্বতন্ত্র চিন্তা আর দলের মানসিকতার মধ্যে পার্থক্যটা দেখি। একজন একা মানুষ যখন ভাবে, সে যুক্তিসঙ্গতভাবে, ক্রিটিক্যালি ভাবে, কিন্তু দল ভাবে আবেগ দিয়ে আর খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায়। একজন ব্যক্তি একটা বিষয়ের সব দিক দেখতে চায়, কিন্তু দল সবকিছুকে হয় ভালো নয়তো খারাপ এই দুই ভাগে ফেলে দেয়। ব্যক্তির লক্ষ্য থাকে বোঝা, আর দলের লক্ষ্য দলে থাকা একাত্মতা বোধ করা। এখন প্রশ্নটা হলো, দলগুলো কিভাবে সবাইকে একরকম চিন্তা করতে বাধ্য করে? কিভাবে তারা স্বাধীন চিন্তাভাবনাকে চেপে দেয়? এর জন্য তাদের কিছু মারাত্মক অস্ত্র আছে। এই অস্ত্রগুলোর মধ্যে প্রধান দুটো হল স্লোগান আর ট্যাগিং। শুনতে খুব সাধারণ লাগলেও এগুলো মারাত্মক শক্তিশালী, কারণ এগুলো চিন্তার জগৎকে বড় করার বদলে আরও ছোট আর সরল করে ফেলে। ট্যাগিংয়ের ব্যাপারটা ধরুন, কোনো একটা নতুন বা একটু অন্যরকম ধারণাকে সঙ্গে সঙ্গে র্যাডিক্যাল বা মৌলবাদী বলে একটা লেবেল সেটে দেওয়া হলো। ব্যাস, ওই ধারণাটার ভালো মন্দ নিয়ে আর ভাবারই দরকার নেই, লেবেল দেখেই ওটা বাতিল। কিংবা ধরুন বিশ্বাসঘাতক, যেই কেউ দলের মতের বিরুদ্ধে একটা কথা বলল, অমনি তার গায়ে এটা একটা লাগিয়ে দেওয়া হলো। এরপর আর কোনো জটিল আলোচনার সুযোগই থাকে না, খেলা শেষ। আরেকটা খুব কমন ট্যাগ হল বিদেশি শক্তির এজেন্ট। এই ট্যাগগুলো লাগানোর সুবিধা কি জানেন? এগুলো মানুষকে একটা মিথ্যা অনুভূতি দেয় যে তারা পুরো ব্যাপারটা বুঝে গেছে, যদিও তারা আসলে কিছুই জানে না বা জানার চেষ্টাও করেনি। তাহলে এই ট্যাগিং এত কার্যকর কেন? কারণ প্রথমত, কোনো আলোচনায় না গিয়েই একটা ধারণাকে বয়কট করা যায়। দ্বিতীয়ত, এটা মানুষকে বোঝার একটা মিথ্যা অনুভূতি দেয়। তৃতীয়ত, যে কোনো বিতর্কে খুব সহজে পক্ষ নেওয়ার একটা রাস্তা তৈরি করে দেয়। আর সবশেষে, এটা দুনিয়ার সব জটিল জিনিসকে খুব সহজ সরল বানিয়ে দেয়। চলুন এবার আমাদের সময়ের একটা খুব জনপ্রিয় স্লোগান দেখি,
দেখব যে নিটশের কথাগুলো আজও কতটা সত্যি। এই স্লোগানটাকে বলা যেতে পারে ক্রেতার স্বৈরাচার। কাস্টমারই রাজা বা দ্য কাস্টমার ইজ দ্য কিং কথাটা তো ব্যবসার জগতে খুবই পরিচিত, তাই না? কিন্তু সমস্যা হলো এটা এখন শুধু ব্যবসার স্লোগান নেই, এটা আমাদের পুরো সময়টাকেই নিয়ন্ত্রণ করছে, আর এর ফল কিন্তু বেশ সুদূরপ্রসারী। ব্যাপারটা কিভাবে কাজ করে চলুন ধাপে ধাপে দেখি। প্রথম ধাপ, স্লোগানটা হলো কাস্টমারই রাজা। এর পেছনের যুক্তিটা কি? যুক্তিটা হলো সাফল্য মাপা হবে শুধু কাস্টমার কি চায় তা দিয়ে, মানে কত ভিউ হলো, কত লাইক পড়ল বা কতটা বিক্রি হলো। এর ফলে কি হচ্ছে, নির্মাতারা মানে যারা কন্টেন্ট তৈরি করছেন তারা জটিল জিনিস এড়িয়ে যেতে চাইছেন, সব কিছুকে যতটা সম্ভব সরল করে দেখাচ্ছেন। আর শেষ পর্যন্ত ফল কি দাঁড়াচ্ছে? ফল হলো অর্থহীন আর অগভীর কন্টেন্টের জয় জয়কার। এর সবচেয়ে বড় সমস্যাটা হলো এটা দর্শকের মানে পাঠক, ছাত্র বা যেই হোক না কেন তার দায়িত্বটাকেই কেড়ে নিচ্ছে। কোনো জটিল বিষয়ের সাথে লড়াই করার, সেটাকে বোঝার যে একটা চেষ্টা, সেই প্রয়োজনটাই যেন আর থাকছে না। সব দায়িত্ব চলে যাচ্ছে নির্মাতার কাঁধে, আর দর্শক হয়ে উঠছে নিষ্ক্রিয়। তাহলে উপায় কি? এই যুগে দাঁড়িয়ে কিভাবে বিপজ্জনকভাবে বাঁচা সম্ভব? চলুন নিচ্ছের কথাগুলো থেকে কিছু প্র্যাকটিক্যাল উপায় খুঁজে বের করি। প্রথমেই বুঝতে হবে এর সমাধান কিন্তু সমাজ ছেড়ে পালিয়ে যাওয়া নয়, একা হয়ে যাওয়া নয়। নিটশে সন্ন্যাসী হতে বলেননি। তিনি বলেছেন সমাজের মধ্যেই থাকো, কিন্তু নিজের চিন্তার স্বাধীনতাটা বজায় রাখো। মানে দলের অংশ হয়েও সবকিছুকে সমালোচনার চোখে দেখো। তাহলে বিপজ্জনকভাবে বাঁচার জন্য কয়েকটা নীতি মেনে চলা যেতে পারে। যেমন ১. যে কোনো ধারণা যাই শুনুন না কেন সেটাকে নিজের যুক্তির ফিল্টারে ফেলুন, অন্ধভাবে বিশ্বাস করবেন না। ২. আপনার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আরামের বিশ্বাসগুলোকেই ক্রমাগত চ্যালেঞ্জ করুন। ৩. ভিড়ের মধ্যে থাকলেও নিজের স্বাতন্ত্র্য হারাবেন না। ৪. জ্ঞানকে সক্রিয়ভাবে খুঁজুন, শুধু যা দেওয়া হচ্ছে তা গ্রহণ করবেন না। আর ৫. প্রশ্ন করুন, বিশেষ করে সেই প্রশ্নগুলো যেগুলো করতে সবাই ভয় পায়। এই পুরো আলোচনার পর শেষে একটাই প্রশ্ন থেকে যায়, একটা প্রশ্ন যা আমাদের সবার নিজেকে করা উচিত। আমরা কি সত্যি যথেষ্ট বিপজ্জনকভাবে বাঁচছি?